আসসালামু আলাইকুম। আশা করা যায় তোমরা আমার কথাটা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ। যারা জয়েন করেছো একটু আমাকে জানাবা যে তোমরা আমাদের কথাটা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, আজকে আমরা বলেছিলাম, আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা চ্যাপ্টার 5 এর ক্লাস শুরু করব। অর্থাৎ অনেকগুলো স্টুডেন্ট বলেছিল যে আমাদের চ্যাপ্টার 5 এ অনেক কিছু গ্যাপ রয়েছে, তা আপনি কিভাবে ক্লাসের মধ্যে করবেন। তো আমরা আজকে থেকে শুরু করব চ্যাপ্টার 5 এর ক্লাস, যেখানে সম্পূর্ণ অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সম্পূর্ণটা করে দেওয়া হবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা আইসিটি বইয়ের মধ্যে চ্যাপ্টার 5টাকে এতটাই কঠিন করে দেই যে অনেকগুলো স্টুডেন্ট পরীক্ষার পূর্বে কিন্তু এই অধ্যায়টাকে স্কিপ করা শুরু করে দেয়। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা করবো না, কারণ চ্যাপ্টার 5 হচ্ছে একটা এমন অধ্যায় যেখানে দুটি সৃজনশীল 100% আসে প্রতি বছর। 2016 সাল থেকে শুরু করে 17 থেকে শুরু করে 2025 পর্যন্ত যতগুলো প্রশ্ন হয়েছে সবগুলোতে চ্যাপ্টার 5 থেকে তোমরা দেখবা যে দুটি করে সৃজনশীল আছে। আমরা একটু বলবো, যারা তোমরা জয়েন করেছো তারা বলবা যে একটু যে আমরা স্পষ্টভাবে দেখতে এবং শুনতে পাচ্ছি কিনা। আচ্ছা আচ্ছা, আমরা কতক্ষণ ক্লাস নিব? আমরা 45 মিনিট থেকে 1 ঘন্টার মাঝামাঝি সময় পর্যন্ত আমরা ক্লাস নিব। দেখি কতটুকু পর্যন্ত আমরা সময় পর্যন্ত ক্লাস নিতে পারছি। ঠিক আছে, এবং তোমাদের যাতে কোনো সমস্যা না হয় এই ডিউরেশন অনুযায়ী আমরা ক্লাস নিব। ঠিক আছে, তো আমাদের এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে বড় এবং যে সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা এই ক্লাসের মধ্যে স্টেপ বাই স্টেপ শেষ করবো। আজকে আমাদের প্রথম ক্লাস, প্রথম ক্লাসের পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ ক্লাস করবো। ঠিক আছে, তো আমাদের ক্লাসের মধ্যে তোমরা সবাই কি স্পষ্টভাবে শুনতে পাচ্ছ? তোমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, স্পষ্টভাবে শুনতে পাচ্ছ। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা আজকের ক্লাসটা শুরু করবো। আজকের ক্লাসটা হচ্ছে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 হচ্ছে সি প্রোগ্রামিং, তাই না? আমাদের বইয়ের মধ্যে প্রোগ্রামিং ভাষা যেটা দেওয়া আছে তার মধ্যে আমাদেরকে সি প্রোগ্রামিং করতে বলছে। আচ্ছা, সি প্রোগ্রামিং কেন বা আমরা করব? আমাদের বইয়ের মধ্যে চ্যাপ্টার 5 তো হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা সি প্রোগ্রামটা কেন করব? কারণ আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে সি প্রোগ্রামিং, যার কারণে আমাদেরকে সি প্রোগ্রামটা শিখতে হবে। এবং যতগুলো প্রোগ্রাম আছে তার মধ্যে সবচেয়ে সহজতম যেটা প্রোগ্রাম হচ্ছে সেটা হচ্ছে সি প্রোগ্রাম। ঠিক আছে, এবং আমরা এটাকে এতটাই কঠিন করে দেই যে আমাদের এটা খুব কঠিন মনে হয়, ডাইনোসরের মতো অনেক বড়, যেটা কঠিন মনে হয় যে কি একটা এমন অধ্যায় যেটা না করলেই হয় আমাদের জন্য। তো এই ক্লাসগুলো করার পর তোমরা এই জিনিসটা সহজভাবে করতে পারবা। ঠিক আছে, তো আমরা সি প্রোগ্রামিং করতে গিয়ে তার পূর্বে আমাদেরকে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম সম্পর্কে আমাদের ধারণা অর্জন করতে হয়। হ্যাঁ, একটা প্রোগ্রাম করতে গিয়ে আমাদেরকে তিনটা জিনিস দেখতে হয়। কি কি দেখতে হয়? প্রথমে দেখতে হয় আমাদেরকে ফ্লোচার্ট, তারপরে হচ্ছে আমাদের অ্যালগরিদম, তারপর আছে আমাদের কোড। ঠিক আছে, এই তিনটি তথ্য হচ্ছে আমাদের সি প্রোগ্রামের অংশ। এই তিনটির মধ্যে আজকে আমরা দুটি জিনিস থেকে পরিচিত হব, অর্থাৎ ফ্লোচার্ট এবং অ্যালগরিদম থেকে আমরা আজকে দেখব। অর্থাৎ আমরা প্রথমে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম করব, তার পরবর্তীতে আমরা সি প্রোগ্রাম করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা ভেঙে ভেঙে করব যাতে কোনো শিক্ষার্থীর জন্য কঠিন না হয়ে যায়। ঠিক আছে, একদম সহজভাবে আমরা করার চেষ্টা করব যাতে একজন শিক্ষার্থী খুব সহজভাবে এই জিনিসগুলো করতে পারে এবং পরীক্ষা যাতে সে অ্যান্সার করতে পারে। ঠিক আছে, তোমরা ধরে নাও যে ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং সি প্রোগ্রাম, এই যে কোনো একটা সমস্যা তোমার কাছে দেওয়া থাকবে এবং তোমাকে বলবে হয়তো ফ্লোচার্ট লিখতে অথবা অ্যালগরিদম লিখতে অথবা সি প্রোগ্রাম করতে বলবে তোমাকে। ঠিক আছে, তো এখন আমরা স্টেপ বাই স্টেপ করে আসি। ফ্লোচার্ট জিনিসটা কি? যে কোনো কিছু যদি চিত্রের মাধ্যমে, কোনো সমস্যা যদি আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করি বা সমাধান আমি লিখে দেখাই, তো সেটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট। আর যদি কোনো কিছু যদি আমি ধাপে ধাপে লিখে থাকি সেটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখান থেকে প্রথমে স্পষ্ট একটা ধারণা পেয়ে যাচ্ছি যে ফ্লোচার্ট কি আর অ্যালগরিদম কি। ফ্লোচার্ট কোনটাকে বলবো আমরা? চিত্রের মাধ্যমে কোন সমস্যার সমাধান করাকে ফ্লোচার্ট বলে। আর আমরা যদি অ্যালগরিদম বলতে চাই তো ধাপে ধাপে কোন সমস্যার সমাধান করাকে আমরা অ্যালগরিদম বলবো। আশা করা যায় তোমরা সকলে এতটুকু তথ্যটা বুঝতে পারছো। তাহলে যদি আমাদেরকে যদি প্রশ্ন করে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আমাদের যদি প্রশ্ন করে যে ফ্লোচার্ট কি বা অ্যালগরিদম কি, তো আমরা বলবো ফ্লোচার্ট কি বলবো? চিত্রের মাধ্যমে কোন সমস্যার সমাধান করাকে আমরা ফ্লোচার্ট বলবো। আর অ্যালগরিদম কাকে বলবো? ধাপে ধাপে কোন সমস্যার সমাধান করাকে অ্যালগরিদম বলবো। ঠিক আছে, আশা করা যায় তোমরা এতটুকু তথ্যটা বুঝতে পারছো। এখন দেখো, ফ্লোচার্ট করার সময় আমরা কিন্তু এখন সি প্রোগ্রাম করবো না, কিন্তু হ্যাঁ তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, আমরা সি প্রোগ্রাম কিন্তু এর পরবর্তী ক্লাসগুলোতে করবো। আমরা প্রথমে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম সম্পর্কে ধারণা অর্জন করবো। তো ফ্লোচার্ট করতে গিয়ে আমরা জানি যে চিত্রের মাধ্যমে করতে হয়। এখন অনেকের প্রশ্ন হবে যে চিত্র, কোন চিত্র আমরা ব্যবহার করবো? নিজের ইচ্ছা মতো কি চিত্র আমরা অঙ্কন করে দিব? না, নিজের ইচ্ছা মতো চিত্র করবো না। একটু পরে আমি তোমাদেরকে অনেকগুলো চিত্র দেখাবো, সেই চিত্রের মাধ্যমে আমরা ফ্লোচার্ট গুলো করে থাকবো। আচ্ছা, ফ্লোচার্টের এবং অ্যালগরিদমের মধ্যে মাথায় রাখবা ফ্লোচার্ট কিন্তু চিত্র নির্ভর। হ্যাঁ, ফ্লোচার্ট কি নির্ভর হবে? চিত্র নির্ভর। ফ্লোচার্ট কিন্তু চিত্র নির্ভর। আর অ্যালগরিদমে কি হয়? ধাপ হয়।
ঠিক আছে, এটা মাথায় রাখবো। আমরা ফ্লো চার্টে কি হবে, চিত্রের উপর হবে, আর অ্যালগরিদমে কি হবে, ধাপ হবে। ফ্লো চার্টের মধ্যে ভুল ত্রুটি সংশোধন করা কিন্তু সহজ হবে, এটা আমরা মাথায় রাখবো। ফ্লো চার্টে কিন্তু ভুল ত্রুটি সংশোধন করা সহজ আছে এবং অ্যালগরিদমে ভুল ত্রুটি সংশোধন করা কঠিন। ঠিক আছে, তো আমরা বলতে পারি ফ্লো চার্টে ভুল ত্রুটি সংশোধন, ভুল ত্রুটি সংশোধন করা এখানে সহজ আছে, আর এখানে ভুল ত্রুটি সংশোধন করা কঠিন আছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো যে ফ্লো চার্ট কিন্তু চিত্রের মাধ্যমে যে দেওয়া থাকে এবং ফ্লো চার্টের প্রবাহ দিক বোঝা যায়। ঠিক আছে, প্রবাহ দিক, আর এখানে প্রবাহ দিক বোঝা যায় না। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যদি আপনাকে প্রশ্ন করা হয় ফ্লোচার্ট কাকে বলে, তা আমরা বলবো চিত্রের মাধ্যমে কোন সমস্যার সমাধান করাকে আমরা ফ্লোচার্ট বলবো, আর ধাপে ধাপে কোন সমস্যার সমাধান করাকে আমরা কি বলবো, অ্যালগরিদম বলবো। ফ্লোচার্টে কি হয়, চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়, অ্যালগরিদম কি হয়, ধাপের মাধ্যমে প্রকাশ করা যায়। ফ্লোচার্টে প্রবাহ দিক বোঝা যায়, মানে কোন দিক থেকে কোন দিকে তুমি যাচ্ছ সেটা কিন্তু বোঝা যাবে, অ্যালগরিদমে কিন্তু সেটা বোঝা যায় না, বা গেলেও তুলনামূলকভাবে কঠিন হয়। ঠিক আছে, এবং ফ্লোচার্টে ভুল ত্রুটি সংশোধন করা সহজ এবং অ্যালগরিদমে কি হয়, ভুল ত্রুটি সংশোধন করা কঠিন হয়ে থাকে। ঠিক আছে, এবং তুমি ফ্লোচার্ট এবং অ্যালগরিদমের মধ্যে যদি তুমি দেখতে চাও, তো ফ্লোচার্ট কিন্তু সাধারণত আমাদের, আশা করি যে আমরা এতটুকু তথ্যটা সবাই বুঝতে পেরেছি। আপনাদের মধ্যে যারা একটু জয়েন করেছেন তারা একটু আমাকে জানাবেন আপনারা কি এই তথ্যগুলো কি বুঝতে পেরেছেন। আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা ঠিক আছে, তো আমরা এতটুকু ধরে নিই যে আমরা ফ্লোচার্ট অ্যালগরিদমের মধ্যে পার্থক্য এবং যদি সংজ্ঞা আসে তো সেটা কিন্তু আমরা লিখতে পারবো পরীক্ষার মধ্যে। এবং আরেকটা বিষয় যেটা তোমাদেরকে বলি, আমরা ফ্লোচার্ট যখন করবো, তো ফ্লোচার্ট চিত্রের মাধ্যমে যেহেতু করা যায়, তো ফ্লোচার্ট কিন্তু সাধারণত দুই প্রকার হয়ে থাকে। ঠিক আছে, আমরা এটা মনে রাখবো যে ফ্লোচার্ট কয় প্রকার আছে, ফ্লোচার্ট কিন্তু হচ্ছে সাধারণত দুই প্রকার। কি কি, একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট, আরেকটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট। ঠিক আছে, একটা কি হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট, প্রোগ্রাম ফ্লোচার্ট, আর দুই নাম্বারটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট। ঠিক আছে, আচ্ছা প্রোগ্রাম ফ্লোচার্ট কোনগুলো, যেগুলো আমরা প্রোগ্রাম রচনার জন্য ব্যবহার করব সেগুলো হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। আর সিস্টেম কোনগুলো, যেগুলো সংস্থা বা কোনো সংগঠনের জন্য আমরা তৈরি করে থাকি, তার সম্পূর্ণ ডায়াগ্রামটা আমরা অঙ্কন করে থাকি, সেটা হচ্ছে আমাদের সিস্টেম ফ্লোচার্ট। আশা করা যায় আমরা বুঝতে পেরেছি। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করে ফ্লোচার্ট কয় প্রকার, তাহলে আমরা কি করবো অ্যান্সার, ফ্লোচার্ট দুই প্রকার, একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট আর একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট। তো আমরা কোনটা করবো, আমরা সাধারণত আমরা প্রোগ্রাম ফ্লোচার্ট করে থাকবো, আমাদের ইন্টারেস্ট সিলেবাসে প্রোগ্রাম ফ্লোচার্টটা আছে, সিস্টেম ফ্লোচার্টটা নেই। তাহলে আমাদেরকে সিস্টেম ফ্লোচার্টটা কিন্তু করতে হবে না, আমরা শুধুমাত্র কি করব, প্রোগ্রাম ফ্লোচার্টটা করব। তো আজকে আমরা ফ্লোচার্ট এবং অ্যালগরিদম সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি, তোমরা একটু বলবা আমাকে যে অ্যালগরিদম কার নাম থেকে লেখা হয়েছে, অর্থাৎ মানে কোন শব্দ থেকে আমরা অ্যালগরিদম করেছি। মাথায় রাখবা, এটা আপনাদের মধ্যে কেউ জানে না কি আমাদেরকে একটু জানাবেন যে অ্যালগরিদম কার নামের উৎপত্তি থেকে আমরা অ্যালগরিদম শব্দটা বেছে নিয়েছি। ঠিক আছে, তোমরা একটু আমাদেরকে জানাবা যে অ্যালগরিদম কোন শব্দ বা কোন ভদ্র ব্যক্তির নাম থেকে আমরা এটা গ্রহণ করেছি। ঠিক আছে, আপনারা একটু বলবেন আমাকে, যারা জয়েন করেছেন তারা একটু জানাবা যে অ্যালগরিদম কোন ব্যক্তির নাম থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা অ্যালগরিদম কোন ব্যক্তির নাম থেকে নেওয়া হয়েছে। আচ্ছা অ্যালগরিদম হচ্ছে আল আল খারিজমি। মনে রাখবেন অ্যালগরিদম কিন্তু আল খারিজমি ব্যক্তির যে নাম আছে তার নাম থেকে অ্যালগরিদম শব্দটা আমরা গ্রহণ করেছি। ঠিক আছে, আশা করা যায় এতটুকু তথ্যটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা যখন আমরা প্রোগ্রাম করব, প্রোগ্রাম রচনা করার সময় আমাদেরকে বেশ কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমরা যখন প্রোগ্রাম করার জন্য আমরা প্রথমে কি করব, অ্যালগরিদম করব, এবং অ্যালগরিদমের পূর্ব শর্ত হচ্ছে আমাদের ফ্লো চার্ট। তো আপনাকে প্রশ্ন করতে পারে যে সি প্রোগ্রামের পূর্ব শর্ত কি, তো সি প্রোগ্রামের পূর্ব শর্ত হচ্ছে আমাদের অ্যালগরিদম, এবং অ্যালগরিদম করতে গিয়ে আমাদেরকে ফ্লোচার্ট করতে হয়। ঠিক আছে, আচ্ছা জরুরি না যে ফ্লোচার্ট আমাকে করতেই হবে, আমি ফ্লোচার্ট চাইলেও করতে পারি, না করলে কোনো সমস্যা নেই আমাদের জন্য। ঠিক আছে, কিন্তু আমরা আজকে ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং সি প্রোগ্রাম তিনটার মধ্যে আমরা শুধুমাত্র ফ্লোচার্ট এবং অ্যালগরিদম আজকে দেখবো। ঠিক আছে, এখন ফ্লোচার্ট করতে গিয়ে আমাদেরকে বেশ কয়েকটা চিত্র সম্পর্কে ধারণা রাখতে হবে। ঠিক আছে,
কেমন কেমন চিত্র দেখি আমরা। প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করব, এই ধরনের চিত্র থাকবে, একটু রাউন্ড করে দেওয়া থাকবে, ঠিক আছে। এই চিত্রটাকে বলা হয় শুরু বা শেষ। কি বলা হবে এই চিত্রটাকে? শুরু বা শেষ, অর্থাৎ স্টার্ট বা এন্ড হিসেবে বা স্টপ হিসেবেও আমরা কিন্তু এই চিত্রটাকে ব্যবহার করে থাকি। এখন প্রশ্ন হতে পারে যে শুরু বা শেষ কেনই বা করব? তোমরা দেখো সাধারণত যে কোনো কাজ করতে গিয়ে আমাদেরকে শুরু করতেই হয় এবং শেষ করতে হয়, তাই না? তো এই প্রতীকটার দ্বারা আমরা প্রকাশ করতে পারি যে এটা শুরু করা হচ্ছে এবং শেষ করা হচ্ছে। তো আমাকে প্রতীকগুলো কিন্তু বর্ণনা জানতে হবে যে এই প্রতীকটার কাজ কি বা অন্যান্য প্রতীকের কাজ কি। তো আমি দেখতে পাচ্ছি এই প্রতীক দ্বারা আমরা শুরু করতে পারবো এবং শেষ করতে পারবো, ঠিক আছে। যে কোনো কাজ, তুমি যদি কোনো কাজ করতে যাও, তুমি সাপোজ মানে পড়ালেখা করবা, তোমাকে প্রথমে কিন্তু শুরু করতে হবে, একটা প্রান্ত থেকে তোমাকে কিন্তু শুরু করতে হবে। এই শুরু করার জন্য এই প্রতীকটা হচ্ছে শুরু বা শেষ। তারপরে আমাদের কাছে আরেকটা প্রতীক আসে, সেই প্রতীকটাকে বলা হয়, বলো তো তোমরা কি যারা জানো তারা একটু বলবা যে এই প্রতীকটাকে কি বলা হয়। এই প্রতীকটাকে আমরা বলে থাকি ইনপুট বা আউটপুট, ঠিক আছে। ইনপুট ইনপুট বা আউটপুট, এই প্রতীকটার কাজ হচ্ছে ইনপুট বা আউটপুট। আচ্ছা, এরপরে অর্থাৎ মনে করো যে ইনপুট বা আউটপুটের কথা আমি যদি উল্লেখ করি, ইনপুট বা আউটপুট জিনিসটা কি? ইনপুট হচ্ছে কোনো কাজ করার জন্য যেটা আমাদেরকে প্রদান করা হয় সেটা হচ্ছে ইনপুট। সাপোজ মনে করো তুমি দুটি সংখ্যা সমষ্টি করবা, তো দুটি সংখ্যা তুমি পাচ্ছ, সেটা হচ্ছে তোমার ইনপুট, এবং যেটা তুমি ফলাফল প্রকাশ করবা সেটা হচ্ছে তোমার আউটপুট। আশা করা যায় আমরা এতটুকু তথ্যটা বুঝতে পেরেছি। ইনপুট জিনিসটা কি? যেটা আমরা গ্রহণ করব, আর আউটপুট কোনটা? যেটা আমরা প্রদান করব। তো ইনপুট এবং আউটপুট এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এরপরে আমাদের যদি মানের, যেমন মনে করো দুটি সংখ্যা সমষ্টি করতে বলছে, আমি দুটি সংখ্যাকে যোগ করব, তো সেখানে মানের পরিবর্তন হচ্ছে। মানের পরিবর্তন হলে আমাদের একটা প্রতীক ব্যবহার করতে হয়, সেটাকে বলা হয় প্রক্রিয়াকরণ, ঠিক আছে। প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণ কোনটি? আয়তক্ষেত্রের মতো থাকবে, সেটাকে আমরা বলবো প্রক্রিয়াকরণ। অর্থাৎ মানের পরিবর্তন ঘটলে এই প্রতীকটা আমরা ব্যবহার করব। কেমন মানের পরিবর্তন? সাপোজ মনে করো আমরা পড়ালেখা করব, তো পড়ালেখার জন্য বই খাতা কলম হচ্ছে আমাদের ইনপুট, এবং যেটা ফলাফল বা রেজাল্ট যেটা বের হয় সেটা হচ্ছে আমাদের আউটপুট। এখন বই খাতা কলম নিলেই কি আমাদের রেজাল্ট বের হয়ে যায়? না, বই খাতা কলম নিলে কিন্তু আমাদের রেজাল্ট বের হয় না। মধ্যখানে রাত জেগে পড়তে হয়, অনেকগুলো পরীক্ষা দিতে হয়, ফেল করতে হয়, মায়ের খেতে হয়, অনেক কিছু থাকে এখানে। সবগুলো আমাদের প্রক্রিয়াকরণের অন্তর্ভুক্ত হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটি প্রতীক হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই ধরনের, অর্থাৎ সিদ্ধান্ত প্রতীক, ঠিক আছে। এই প্রতীকটা কি বলা হয়? সিদ্ধান্ত প্রতীক। সিদ্ধান্ত প্রতীক, ঠিক আছে। এই প্রতীককে বলা হয় সিদ্ধান্ত প্রতীক। এই প্রতীকের কাজ কি হচ্ছে? সিদ্ধান্ত গ্রহণ করা। সাপোজ মনে করো তুমি বাড়ি থেকে বের হও, বাড়ি থেকে বের হলে এখন রাস্তা দুদিকে গিয়েছে, এখন তুমি কোন দিকে যাবা? তুমি বামে যাবা নাকি ডানে যাবা? তো এই প্রতীক দ্বারা তুমি সিদ্ধান্ত নিতে পারবা আমি বামে যাব অথবা আমি ডানে যাব। অথবা তোমাকে প্রশ্ন করা হয়, মাথায় রাখবে এই প্রশ্ন, এই প্রতীক দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, অর্থাৎ কোনটি ছোট, কোনটি বড়, কোনটি উত্তম, এই ধরনের প্রশ্ন কিন্তু সিদ্ধান্ত প্রতীক দ্বারা গ্রহণ করা হয়। তাহলে আমরা বুঝতে পারছি সিদ্ধান্ত প্রতীকের কাজ কি হচ্ছে? সিদ্ধান্ত গ্রহণ করা, ঠিক আছে। এরপরে আমাদেরকে যে প্রতীকগুলো প্রয়োজন পড়বে, এটা হচ্ছে আমাদের সংযোগ প্রতীক, ঠিক আছে। বৃত্তের মতো থাকলে আমরা কি বলবো? সংযোগ প্রতীক বলবো, ঠিক আছে। সংযোগ প্রতীক। আচ্ছা, সংযোগ প্রতীকের কাজ কি? আমরা বিভিন্ন জায়গা থেকে সবাই একত্রিত হই না, সেটা হচ্ছে আমাদের সংযোগ প্রতীকের কাজ। এছাড়া আমাদের আরেকটা যেটা প্রতীক লাগবে, সেটা হচ্ছে আমাদের প্রবাহ দিক। তুমি কোন দিকে যাচ্ছ সেটা এই প্রতীক দ্বারা নির্দেশ করা হয়, অর্থাৎ প্রবাহ দিক। আশা করা যায় আমরা এতটুকু তথ্যটা বুঝতে পেরেছি। আমাকে যদি প্রশ্ন করা হয় যে এই প্রতীকটির কাজ কি, তো এই প্রতীকটির কাজ হচ্ছে শুরু বা শেষ করার জন্য আমরা এই প্রতীকটা ব্যবহার করব। তারপর এটা হচ্ছে কি আমাদের ইনপুট বা আউটপুট গ্রহণ করার জন্য, যখন আমি ইনপুট নিব এবং যখন আমি ফলাফল প্রকাশ করব, তখন আমাকে এই প্রতীকটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমাদের এই প্রতীকটার নাম হচ্ছে প্রক্রিয়াকরণ, অর্থাৎ যখন মানের পরিবর্তন ঘটবে, নতুন কোনো মান পাওয়া যাবে, তখন আমরা এই প্রতীকটা ব্যবহার করব, ঠিক আছে। তারপর এটা হচ্ছে কি আমাদের সিদ্ধান্ত প্রতীক। সিদ্ধান্ত প্রতীকের কাজ কি? সিদ্ধান্ত গ্রহণ করা, ঠিক আছে। তারপর এটা হচ্ছে আমাদের সংযোগ প্রতীক। সংযোগ প্রতীক, সংযোগ প্রতীকের কাজ কি? আমরা বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়েছি, সেটা হচ্ছে সংযোগ প্রতীক, ঠিক আছে না। আর তুমি কোন দিকে যাচ্ছ, আমরা একটু আগেই বলেছি ফ্লোচার্টে কিন্তু প্রবাহ দিক বোঝা যায় যে এই প্রতীকের মাধ্যমে তুমি কোন দিকে যাচ্ছ। হ্যাঁ, অর্থাৎ একটা স্টেপের পর আরেকটা স্টেপ, মানে একটা তথ্যের পর তুমি আবার এইদিকে যাচ্ছ, বা আবার তারপর এখান থেকে এদিকে যাচ্ছ উপরের দিকে। তো এই যে আমরা যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্রবাহ দিকের মাধ্যমে বোঝা যায়। যে তুমি দেখো এখান থেকে এখানে আসে, এখানে যাচ্ছি না আমরা, সেটা হচ্ছে আমাদের প্রবাহ দিকের মাধ্যমে প্রকাশ করা যায়। তাহলে আশা করা যায় যে আমরা এতটুকু তথ্যটা সকলে বুঝতে পেরেছি।
ঠিক আছে না? আমরা কি সকলে কি এতটুকু তথ্যটা কি বুঝতে পেরেছি? তোমরা একটু তোমার বন্ধু বান্ধবদেরকে একটু জানাবা বা অ্যাড করবা এদের সাথে, হ্যাঁ, যাতে তাদেরও সি প্রোগ্রাম নিয়ে অর্থাৎ এই অধ্যায় নিয়ে যাতে কারো কোনো কোশ্চেন না থাকে। তোমরা কি সকলে একটু জানাবা তোমরা কি এতটুকু তথ্যটা কি বুঝতে পেরেছো? তোমরা যারা একটু জয়েন করেছো তারা একটু জানাবা যে আমরা কি এতটুকু তথ্যটা কি বুঝতে পেরেছি। যারা জয়েন করেছো তারা একটু জানাবা যে আমরা এই তথ্যগুলো কি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া। আচ্ছা, আমরা এতটুকু তথ্যটা তাহলে আমরা ধরে নেই যে আমরা সি প্রোগ্রামের অর্থাৎ ফ্লোচার্ট অ্যালগরিদম অংশের মধ্যে যে এতটুকু যে তথ্য ছিল এগুলো আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ দেখো এর বাইরে কিন্তু অনেকগুলো প্রতীক আছে সিস্টেম প্রোগ্রামের জন্য, আমাদের কিন্তু এর বাইরে অনেকগুলো প্রতীকের প্রয়োজন পড়ে, কিন্তু আমরা যে প্রোগ্রাম ফ্লোচার্ট করি তার জন্য কিন্তু আমাদের এই কয়েকটা প্রতীক হলেই কিন্তু আমাদের জন্য চলে, ঠিক আছে? এবং আমাদের ইন্টার সিলেবাসে শুধুমাত্র প্রোগ্রাম ফ্লোচার্টটাই আছে, ঠিক আছে? এখন আমরা যদি এতটুকু তথ্যগুলো ফ্লোচার্ট করার জন্য আমরা যদি এই চিত্রগুলো যদি মনে রাখতে পারি তাহলে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু অ্যান্সারটা করতে পারবো। আশা করা যায় তোমরা এই তথ্যটা বুঝতে পেরেছো। তাহলে আমরা ধরে নেই যে তোমরা এই তথ্যটা বুঝতে পেরেছো, ঠিক আছে? আচ্ছা, এখানে কারো কোনো কোয়েশ্চেন নেই? তোমরা যদি আমাদের থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি থাকো তো আমরা এতটুকু কথা দিতে পারছি যে তোমাদের ফ্লোচার্ট অ্যালগরিদম এবং সি প্রোগ্রাম নিয়ে আমাদের কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না। যতটুকু সম্ভব সবগুলো তোমাদেরকে অনলাইন ফ্রি ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ করে দেওয়া হবে, ঠিক আছে? তো আমরা এই তথ্যটা ধরে নেই যে আমরা এতটুকু তথ্যটা বুঝতে পেরেছি, ঠিক আছে? তো এখন থেকে আমরা সমস্যাগুলো সমাধান করবো, অর্থাৎ কিভাবে প্রশ্ন থাকবে এবং কিভাবে তোমাকে অ্যান্সার করতে হবে সেটা আমরা দেখব। তোমাকে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তোমাকে কিন্তু যে একটা প্রশ্ন দিয়ে দেবে বা একটা সমস্যা দিয়ে দেবে, তোমাকে বলবে এটা সমাধান করার জন্য ফ্লোচার্ট লেখো অথবা অ্যালগরিদম লেখো অথবা সি প্রোগ্রাম লেখো। আচ্ছা, তিনটাই কি আমাদের পরীক্ষার মধ্যে থাকবে? অর্থাৎ ফ্লোচার্ট, অ্যালগরিদম, সি প্রোগ্রাম তিনটাই কি লিখতে বলবে? এরকম খুব কম হয় যে আপনাকে ফ্লোচার্টে বলছে, অ্যালগরিদমে বলছে এবং সি প্রোগ্রামে লিখতে বলছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন হয়ে থাকে হয়তো ফ্লোচার্ট বলবে, না হলে অ্যালগরিদম বলবে, না হলে সি প্রোগ্রাম বলবে। সি নাম্বারটা ম্যাক্সিমাম ঘ নাম্বারে থাকে এবং গ নাম্বারে ফ্লোচার্ট বা অ্যালগরিদম থাকে, এবং এটাও হয় যে সবচেয়ে বেশি অ্যালগরিদম এসে থাকে, ঠিক আছে? তো আমরা একটা সিম্পল একটা ফ্লোচার্ট যদি দেখি, যে আমাদেরকে একটা প্রশ্ন করলো, মনে করো যে দুটি, একটা প্রশ্ন লিখছি, দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য ফ্লোচার্ট ও অ্যালগরিদম লেখ। দেখো একদম তোমাকে সিম্পল ভাবে প্রশ্ন করছি যে দুটি পূর্ণ সংখ্যার সমষ্টি নির্ণয় করার জন্য ফ্লোচার্ট ও অ্যালগরিদম। যতগুলো তুমি বই দেখবা সবগুলো বইয়ের মধ্যে এটাই একটা প্রথম যেটা আছে, যেটা সবগুলো বই কিন্তু প্রথমে এই অঙ্কটাই দেওয়া আছে, অর্থাৎ এই প্রোগ্রামটাই বা দেওয়া আছে তোমাকে, ঠিক আছে? এখন খেয়াল রাখবা যে এই যে ফ্লোচার্ট বা তোমাকে করতে বলছে, এই ফ্লোচার্টের মধ্যে আমাকে দুটি সংখ্যা লাগবে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি সংখ্যার যোগফল করতে বলছে না, আমাকে তাহলে কি লাগবে? দুটি সংখ্যা লাগবে না? এখন দুটি সংখ্যাকে আমাকে যোগ করতে হবে। যোগ করার জন্য আমরা যে বিষয়টা খেয়াল করব যে আমরা এখানে প্রথমে আমাকে কি করতে হবে? শুরু করতে হবে, তাই না? তো আমি এখানে বাংলায় লিখছি। আচ্ছা, অনেকগুলো স্টুডেন্ট কিন্তু আমাদেরকে প্রশ্ন করে যে স্যার বাংলায় করবো নাকি ইংলিশে করবো? দেখো তুমি কিন্তু এটা বাংলায়ও করতে পারবা, ইংলিশেও করতে পারবা, ঠিক আছে? ডিপেন্ড করছে যে বাংলায় করা অবশ্যই আমাদের মানে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো কিন্তু আমাদের ইংলিশে থাকে, ঠিক আছে? যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো কিন্তু ইংলিশে থাকে, কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন গুলোতে কিন্তু বাংলায় দেওয়া থাকে, হ্যাঁ? তো এই জন্য অনেকগুলো টিচার বলে যে বাংলায় করতে। তুমি বাংলায় করতে পারবা, ইংলিশে করতে পারবা, কোনো প্রকার সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে দুটি সংখ্যা যদি আমি ফ্লো চার্টটা করতে চাই, ঠিক আছে? আমরা প্রথমে করি ফ্লো চার্ট, হ্যাঁ? আচ্ছা, তোমরা কি এতটুকু বুঝতে পারছো জিনিসটা? প্রশ্নটা কি বুঝেছো? দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য ফ্লো চার্ট ও অ্যালগরিদম লাগে। তা আমি দুটি সংখ্যার যোগফল করার জন্য প্রথমে শুরু করব, শুরু করি, ঠিক আছে? শুরু করার প্রতি কেমন ছিল? এই যে রাউন্ড করে দেওয়া ছিল। আমরা প্রথমে থেকেই বলেছিলাম যে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে ফ্লোচার্ট বলে। দেখো আমি শুরু করেছি, আমি কিন্তু একটা শুরু করার প্রতীকটা দিয়ে দিয়েছি। এরপর আমার কি লাগবে? দুটি সংখ্যা লাগবে না? তো আমি কি বললাম? দুটি সংখ্যা নেওয়ার জন্য আমরা কি করব? লিখবো ইনপুট হিসেবে এ ও বি গ্রহণ করি। আচ্ছা,
মাথায় রাখবা ফ্লো চার্ট ও অ্যালগরিদম প্রোগ্রামারের সুবিধার্থে রচনা করা হয়, অর্থাৎ যিনি প্রোগ্রাম রচনা করছে তার সুবিধার্থে রচনা করা হয়। তাহলে আমি প্রোগ্রাম করছি তো আমার ভাষায় এটা লিখতে হবে, ঠিক আছে, মানে অর্থাৎ আমার সুবিধার্থে এটা করতে হবে। তো এখানে জরুরি না যে আমি যেখানে লিখেছি ইনপুট হিসেবে এবি গ্রহণ করতে পারি তোমাকে এটাই লিখতে হবে। তুমি চাইলে এখানে যে কোনো তথ্য লিখতে পারবা। আমি প্রথম সংখ্যা ধরে নিলাম এ, দ্বিতীয় সংখ্যা ধরে নিলাম বি, জরুরি না যে এবি ধরতে হবে। তুমি চাইলে এক্স ওয়াই রহিম করিম যেটা ভালো লাগে, ঠিক আছে, তুমি সেটাই কিন্তু এখানে লিখতে পারবা, কিন্তু তোমাকে চলক নিতে হবে। আচ্ছা, এর পূর্বে আমি আরেকটা তথ্য বলে দিই, চলক এবং ধ্রুবক। চলক জিনিসটা কি, যার মান আমরা পরিবর্তন করতে পারি সেটাকে আমরা চলক বলি, ঠিক আছে না, আর যার মান আমরা পরিবর্তন করতে পারি না সেটাকে আমরা কি বলবো, ধ্রুবক বলবো, ঠিক আছে। আশা করা যায় তোমরা এই তথ্যটা বুঝতে পেরেছো। এখানে দুটি চলক আছে এ এবং বি, তাহলে আমরা ইনপুট নিলাম কি, এ এবং বি দুটি ইনপুট নিয়ে নিয়েছি, এবং ইনপুটের বক্সটা কেমন হবে, ইনপুটের বক্সটা বাঁকা থাকবে, ঠিক আছে। আপনাদেরকে মনে আছে আমি প্রথমে দিকেই বলেছিলাম ইনপুটের বক্সটা কেমন হবে, ইনপুটের বক্সটা বাঁকা হবে। দেখো আমি এখানে দুটি ইনপুট নিয়ে নিয়েছি এ এবং বি, এবং এ ও বি কে আমাকে যোগ করতে হবে না, তো যোগ করার জন্য আমরা আরেকটা নতুন চলক নিয়ে আসি, সেটাকে লিখছি আমি সাম, ঠিক আছে। সাম ইকুয়াল এ প্লাস বি নির্ণয় করি। দেখো এখানে আমি কি করলাম, সাম ইকুয়াল এ প্লাস বি নির্ণয় করলাম, ঠিক আছে না। দেখো আচ্ছা, এই যে জিনিসটা তুমি লক্ষ্য করতে পারছো কিনা, আমরা উপর থেকে নিচের দিকে আসছি না, তো এই জন্য তীর চিহ্নটা আমরা কোথা দিকে দিচ্ছি, নিচের দিকে দিয়ে যাচ্ছে, হ্যাঁ। তো দেখো আমি কি করলাম, এ আর বি কে যোগ করবো, যোগ করার কার মধ্যে রাখবো, সামের মধ্যে। দেখো এখানে মানের পরিবর্তন হয়ে গিয়েছে না, তো মানের পরিবর্তন করে আমরা নতুন একটা মান পাচ্ছি না, এই জন্য এখানে আমরা সাম লিখেছি, ঠিক আছে। অর্থাৎ এ আর বি কে যোগ করে আমরা কার মধ্যে রাখবো, সামের মধ্যে রাখবো। তাহলে আমরা এখানে নতুন মানটা পাচ্ছি, যখন মানের পরিবর্তন হচ্ছে তো প্রতীকটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে, কি হয়ে গেছে, এবার আয়তক্ষেত্র হয়ে গেছে, ঠিক আছে। আর উপরে কি ছিল, বাঁকা ছিল। তো দেখো আমি প্রথমে শুরু করলাম, তারপর ইনপুট নিয়েছি, তারপর আমরা প্রক্রিয়াকরণ করলাম, ঠিক আছে না। প্রক্রিয়াকরণ করার পর আমাকে কি করতে হবে, আউটপুট প্রকাশ করতে হবে। এখন আউটপুটটা কি হবে স্যার, দেখো তো এ আর বি যোগ করলে আমি যোগফলটা কার মধ্যে পাচ্ছি, সামের মধ্যে পাবো। তাহলে আমি এখানে লিখলাম সাম এর মান ছাপি। ছাপা মানে কি, প্রিন্ট করা, আর প্রিন্ট করা মানে কি আউটপুট, আর আউটপুটের প্রতীকটা কেমন হবে, বাঁকা হবে। আশা করা যায় তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে না। দেখো আমি প্রথমে কি করলাম, শুরু করলাম, শুরু করার পর কি করলাম, দুটো ইনপুট নিলাম, এ আর বি ইনপুট নিলাম, এ আর বি কে যোগ করার জন্য কি লিখলাম, সাম ইকুয়াল এ প্লাস বি নির্ণয় করি, মানে কি যোগ করে আমরা কার মধ্যে রাখছি, সামের মধ্যে। আচ্ছা জরুরি আছে কি সামে লিখতে হবে, এখানে আমি প্রথমে দিকেই বলেছিলাম চলক পরিবর্তনশীল, তাহলে আমি সামের জায়গায় এক্স ওয়াই জেড এ আর বি বাদে যে কোনো তথ্য লিখতে পারবো আমরা, ঠিক আছে। আশা করা যায় এই তথ্যটা আমরা বুঝতে পারছি। তাহলে এখানে আমি কি করব, সামের মানটা প্রিন্ট করছি, তাহলে আমি আউটপুটটা এখানে পেয়ে গিয়েছি। তারপর আমি কি করতে হবে, শেষ করতে হবে, শেষ করি, ঠিক আছে না। দেখো আমরা এখান থেকে উপর থেকে নিচের দিকে আসছি, তো এটা আমরা কিন্তু উপর থেকে নিচের দিকে নিয়ে আসছি। আশা করা যায় তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তোমরা কি ফ্লোচার্টটা কি সবাই বুঝতে পেরেছো, একটু জানাবে আমাদেরকে, তোমরা কি সকলে ফ্লোচার্টটা কি বুঝতে পেরেছো। এখানে আমরা করেছি দুটি পূর্ণ সংখ্যার সমষ্টি করেছি, ঠিক আছে। আজকে যেহেতু আমরা প্রথম ক্লাসটা করছি, তোমাদেরকে একটু হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু চিন্তা করবে না, তোমরা আমাদের সাথে থাকো, পরবর্তী ক্লাসগুলো কিন্তু একদম সহজ হয়ে যাবে। তুমি এক দুইটা ক্লাস দেখলেই কিন্তু তোমার জন্য এটা কিন্তু সহজ হয়ে যাবে, ঠিক আছে, চিন্তার কোনো বিষয় নেই। একটু কঠিন মনে হলেও তোমাদের কিন্তু এটা কিন্তু সহজ হয়ে যাবে, ঠিক আছে। তোমরা কি সকলে এটা বুঝতে পেরেছো, তোমরা যারা একটু আছো তারা একটু জানাবে তোমরা কি এটা বুঝতে পেরেছো। আচ্ছা আচ্ছা, তো আমরা ধরে নেই যে আমরা ফ্লো চার্টটা কিন্তু আমরা বুঝতে পারছি, ঠিক আছে না, ফ্লো চার্টটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমাকে প্রশ্ন করলো অ্যালগরিদম লিখতে। অ্যালগরিদম জিনিসটা কি, ধাপে ধাপে কোনো সমস্যা সমাধান করাকে অ্যালগরিদম বলে, অর্থাৎ যেটা আমরা স্টেপ বাই স্টেপ করবো সেটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। এখন অ্যালগরিদমের জন্য আমাকে একদম সহজভাবে যদি আমরা বলি যে অ্যালগরিদম জিনিসটা কি, ধাপে ধাপে কোনো সমস্যা সমাধান করাকে আমরা কি বলবো, অ্যালগরিদম বলবো। তো আমরা এই দিয়ে করি অ্যালগরিদম, এ এল জি ও। আচ্ছা আমরা এখানে কিন্তু অ্যালগরিদম করবো, ঠিক আছে। প্রশ্ন কি করছিল, দুটি সংখ্যার সমষ্টি নির্ণয় করার জন্য। তো অ্যালগরিদমের জন্য আমরা লিখবো ধাপ 1, অর্থাৎ অ্যালগরিদম জিনিসটা হচ্ছে কি, যে আমি কোন ধাপের পর কোনটা করব সেটা আমাকে উল্লেখ করতে হবে, কারণ কম্পিউটারের জন্য তো কম্পিউটারে প্রত্যেকটা জিনিস বলতে হয়। সাপোজ মনে করো আমি তোমাকে বললাম যে যাও তুমি ওই কোন একটা তালা খুলে আসতে, তো তুমি কিন্তু ওটা বুঝতে পারবে যখন কোন তালাটার জন্য কোনটা চাবি আছে, বা তুমি একটু ট্রাই করে দেখতে পারবা। কিন্তু কম্পিউটার কিন্তু এই জিনিসগুলো বোঝে না, তো কম্পিউটার কি করতে হয়, প্রত্যেকটা স্টেপ বলতে হয় যে এখান থেকে অন হও বা শুরু হও, তারপর সামনের দিকে যাও, ওখানে চাবিটা খোঁজো, কোন চাবিটা কোন তালার জন্য আছে ওটা মিল করো, তারপর তালাটা খোলো, তারপর চলে আসো বা থেমে যাও, ঠিক আছে না। এই জিনিস কিন্তু কম্পিউটারকে বুঝাতে হয়, অর্থাৎ স্টেপ
বাই স্টেপ বলতে হয়, কিন্তু মানুষকে এই জিনিসটা বলতে হয় না, মানুষ নিজের মস্তিষ্কের মাধ্যমে সেটা কিন্তু করতে পারে, ঠিক আছে না? এখন আমরা যদি এটাকে অ্যালগরিদম করি, অর্থাৎ একটা কম্পিউটারকে আমরা যদি দিক নির্দেশনা দিব যে ধাপের পর ধাপ কিভাবে যেতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যালগরিদমের মধ্যে। তো প্রথম ধাপের মধ্যে কি আসতেছে আমাদের, দেখো প্রথম ধাপে আমরা কি করব, শুরু করব। আচ্ছা, ফ্লো চার্টে কিন্তু চিত্রটা তুলে দিলেই কিন্তু আমাদের অ্যালগরিদম হয়ে যায়। হ্যাঁ, তো ধাপ 1 শুরু করি, ধাপ 2 ইনপুট এ ও বি গ্রহণ করি। আচ্ছা, চাইলে আমি এখানে লিখতে পারতাম না এ বি এর মান গ্রহণ করি, ঠিক আছে না? এটাও কিন্তু আমরা লিখতে পারতাম, ইনপুট এ ও বি গ্রহণ করি। ধাপ 3 সাম ইকুয়াল, দেখো তো কি লেখা ছিল, সাম ইকুয়াল এ প্লাস বি নির্ণয় করি। ধাপ 4 সাম এর মান ছাপি। এবং ধাপ 5 শেষ করি। আশা করা যায় আমরা এতটুকু তথ্যটা বুঝতে পেরেছি। দেখো আমরা কি করলাম, ফ্লোচার্টে কি করেছি, চিত্রের মাধ্যমে প্রকাশ করেছি, আর অ্যালগরিদমে কি করলাম, আমরা ধাপে ধাপে লিখে দিলাম। তোমরা কি সবাই এটা বুঝতে পেরেছো? তোমরা একটু শেয়ার করবা, তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবা, যাতে তারাও কিন্তু এই জিনিসটা সহজে বুঝতে পারে, ঠিক আছে না? চ্যাপ্টার 5 একটা এমন অধ্যায় আছে যে তোমাকে বুঝিয়ে দিবে যে আইসিটিটা সহজ না কঠিন, ঠিক আছে? কিন্তু আমরা এমন ভাবে করব যে একদম সহজ ভাবে আমরা এটা করার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা যারা একটু আছো তোমরা একটু বলবা যে আমরা এটা কি বুঝতে পেরেছি সকলে, আমরা অ্যালগরিদমটা কি বুঝতে পেরেছি? দেখো অ্যালগরিদম তো একদম সহজ, চিত্র খালি তুলে দিলাম, ধাপ খালি লাগিয়ে দিয়েছি, ঠিক আছে না? আর তোমার কাছে যদি ফ্লোচার্ট দেওয়া থাকে অথবা তোমার কাছে যদি অ্যালগরিদম দেওয়া থাকে, তুমি যে কোনো একটা কিন্তু করতে পারবে, ঠিক আছে? যদি ফ্লোচার্ট দেওয়া থাকে আমরা কি করতে পারবো, অ্যালগরিদম করতে পারবো না। তোমরা কি এটা বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকবার অ্যালগরিদম, ঠিক আছে? আমরা এখানে দেখতে পাচ্ছিলাম ফ্লোচার্টের জিনিসটা কি ছিল, চিত্রের মাধ্যমে করেছিলাম। অ্যালগরিদম আমি করব, তো অ্যালগরিদম করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাকে প্রত্যেকটা তথ্য কিন্তু ধাপের পর ধাপ লিখতে হয়, ঠিক আছে না? আমরা যেটা ফ্লোচার্টে করেছিলাম সেখান থেকে চিত্রগুলো সরাই দিব, সরাই দিলে কি হচ্ছে দেখো তো, ধাপ 1 মানে প্রথম ধাপে আমি কি করছি, আমি যদি এটাকে চিত্র মানে ধাপ যদি লিখে দেই, এটা কি হচ্ছে, আমার 1 নম্বরে আসতেছে না, দেখো তো 1, এটা কি হবে 2 নম্বরে আসবে, এটা 3 নম্বরে আসবে, 4 নম্বরে আসবে, আর এটা 5 নম্বরে আসবে, তাই না? দেখো তো এই তথ্যগুলোই হচ্ছে না আমাদের সাথে। তো আমরা কি করলাম, চিত্রগুলো তুলে দিয়েছি, তুলে দেওয়ার পর আমরা কি করলাম, এখানে ধাপ লাগিয়ে দিয়েছি। ধাপ 1 শুরু করি, ধাপ 2 ইনপুট এ বি গ্রহণ করি। আমরা তাহলে এখানে লিখতে পারতাম ইনপুট এ বি এর মান গ্রহণ করি, ইনপুট হিসেবে এ বি গ্রহণ করি, ঠিক আছে? যেটা তোমাকে সহজ মনে হয় তুমি সেটা এখানে লিখতে পারবা। তবে ধাপ 3 কি লিখেছি আমরা এখানে, সাম ইকুয়াল এ প্লাস বি নির্ণয় করি। তো দেখো এখানে লিখে দিয়েছি সাম ইকুয়াল এ প্লাস বি নির্ণয় করি। তারপর কি ধাপ 4 সাম এর মান ছাপি। দেখো সাম এর মান ছাপি। আচ্ছা, অনেকে এখানে যদি বলে যে আমি সাম এর মান প্রদর্শন করি লিখতে চাই, সমস্যা নেই, আপনি লিখতে পারবেন এখানে, ঠিক আছে? সাম এর মান প্রদর্শন করি, এটাও কিন্তু তুমি লিখতে পারবা এখানে। তারপর আমরা কি করেছি, এখানে শেষ করেছি। তো আশা করা যায় তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তোমরা কি এটা সকলে বুঝতে পেরেছো? জি ভাইয়া, জি 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 হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে। তোমরা একটু শেয়ার করবা তোমাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে, যাতে তারাও, অর্থাৎ কেউ যদি তোমার সামনের বেঞ্চ বা পরের বেঞ্চে থাকে, সে যদি, তোমরা যদি তাকে এই জিনিসটা দেখাও, তো তারাও যদি করতে পারে তাহলে তোমার জন্য কিন্তু সহজ হবে। বলো কি হবে? কারণ পরীক্ষার সময় সে তোমাকে ডিস্টার্ব আর করবে না, আর নাহলে এমন বলবে, এমন ভাবে বলবে একটু দেখা না আমাকে, এটাও আমি দেখতে চাই, ঠিক আছে? এটাও আমি যাতে লিখতে পারি। তো এই ঝামেলা থেকে বাঁচার জন্য তোমরা একটু শেয়ার করতে পারো, ঠিক আছে? তোমরা ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করবা, এবং আমরা কিন্তু প্রতিটা তথ্য, অর্থাৎ কোন তথ্য গ্যাপ না দিয়েই কিন্তু আমরা সম্পূর্ণটা কমপ্লিট করব। আচ্ছা, এখানে কিন্তু প্রশ্ন আরেক ভাবে করতে পারে। মনে করো যে রহিম সাহেব তার প্রথম পুত্রকে এ টাকা এবং দ্বিতীয় পুত্রকে বি টাকা প্রদান করে, ঠিক আছে? এবং প্রশ্ন করলো রহিম সাহেব কত টাকা প্রদান করলেন, তা নির্ণয় করার জন্য অ্যালগরিদম লেখো। দেখো তো এ আর বি কে প্রদান করছে না, তো দুটাকে যোগ করলে আমি পেয়ে যাচ্ছি না কত টাকা। অথবা তোমাকে প্রশ্ন করতে পারে মোট কত টাকা খরচ করেছে, বা মনে করো রহিম এ টাকার একটি পণ্য ক্রয় করেছে, বি টাকার একটা পণ্য ক্রয় করেছে। আমি বললো রহিম কত টাকার পণ্য ক্রয় করেছে, ঠিক আছে? তো আপনাকে কি করতে হবে, দুটি সমষ্টি করতে হবে। আপনাকে সমষ্টি করার জন্য আমাকে এই ফ্লোচার্টটা হবে এবং এটা অ্যালগরিদম হবে। আশা করা যায় আমরা এই জিনিসটা সকলে বুঝতে পেরেছি, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো যদি দুটি সংখ্যার জায়গায় যদি আমাকে 3টি সংখ্যা করে দেয়, ঠিক আছে?
দুটি সংখ্যার জায়গায় যদি তিনটি সংখ্যা করে দেয় তাহলে আমরা কি করব? আমরা দুটি সংখ্যার জায়গায় যদি তিনটি করে দেয় তাহলে আমরা এখানে কি করব? এ বি এবং সি অ্যাড করে দেব, তাই না? এ বি ও সি অ্যাড করে দিলে আমাদের এখানে কি হচ্ছে? a প্লাস বি প্লাস সি চলে আসবে, তাই না? এখানে আমরা কি লিখবো? a প্লাস বি প্লাস সি। তাহলে ঠিক দেখো আমার তিনটি সংখ্যার কিন্তু হয়ে যাবে। যদি আমার তিনটি সংখ্যা বলে তো এ বি সি করে দিলে আমরা কি হচ্ছে এখানে এ প্লাস বি প্লাস সি তিনটি সংখ্যার আমার এখানে তথ্য চলে আসবে। ঠিক একই ভাবে যদি আমি এখানে করতে চাই তো এখানে কি হবে? এ বি সি অ্যাড করে দিব আর এখানে এ প্লাস বি প্লাস সি করে দিব, তাই না? অর্থাৎ এ প্লাস বি প্লাস সি করলে আমার তিনটি সংখ্যার হয়ে যাবে। আশা করা যায় তোমরা এই তথ্যটা বুঝতে পেরেছো। আমরা কি সকলে কি তিনটি সংখ্যার জন্য কি বুঝতে পেরেছি? তো তিনটি সংখ্যা বা চারটি সংখ্যা উল্লেখ থাকলেও কিন্তু আমরা এটা করতে পারবো। আচ্ছা, তো এতটুকুর মাধ্যমে কিন্তু আমরা সকলে এটা বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, এখন আমরা এখানে দুটি সংখ্যার সমষ্টির জন্য যতগুলো ছিল সেগুলো আমরা কিন্তু করে ফেলেছি। এখন যদি মনে করো তোমাকে যদি বলে দুটি সংখ্যার যোগফল বাদ দিয়ে আমাকে বললো দুটি সংখ্যার গড় নির্ণয় করতে, ঠিক আছে? দুটি সংখ্যা আমরা কি বললো এবার? যোগফল বাদ দিয়ে আমাকে বললো গড় নির্ণয় করতে। গড় নির্ণয় করার জন্য ফ্লোচার্ট ও অ্যালগরিদম লিখতে বলছে। তো গড়ের সূত্র কি আছে তোমরা একটু বলো তো আমাকে। দুটি সংখ্যার গড় নির্ণয় করতে বলছে, গড়ের সূত্র কি হবে এখানে? আমাকে তো আগের মতো শুরু করতেই হবে, ঠিক আছে না? তোমরা একটু বলবা গড়ের সূত্র কি আছে, যারা একটু আছো তোমরা একটু জানাবে আমাকে যে গড়ের সূত্র কি আছে। গড়ের সূত্র কি হবে? আমরা দুটি সংখ্যার যদি গড় নির্ণয় করতে চাই তাহলে কি হবে আমাদের জন্য? আচ্ছা, আচ্ছা দেখি আমাকে, আমরা জানি আমরা ক্লাস 2-3 তে সম্ভবত পড়েছিলাম গড় নির্ণয় করার সূত্র হচ্ছে সংখ্যাগুলোর সমষ্টি ভাগ পদ সংখ্যা, তাই না? তো এখানে যদি আমি দুটি সংখ্যার গড় নির্ণয় করতে চাই তো প্রথমে আমি কি করতে হবে? ইনপুট হিসেবে এ বি গ্রহণ করি, তাই না? এ বি দুটি সংখ্যা আমি গ্রহণ করেছি। তো এটা আগের মতোই ছিল যে আমাকে দুটি সংখ্যার বলছে, তো আমি দুটি সংখ্যা গ্রহণ করেছি, ঠিক আছে না? এখন গড় করার জন্য আমরা এখানে চাইলে সাম লিখতে পারি, যেটা ভালো লাগে তুমি সেটা লিখতে পারো। আমি এখানে গড়ের যেহেতু অ্যাভারেজ বলা হয় এজন্য আমি এখানে এভিজি লিখে দিচ্ছি, ঠিক আছে? এভিজি ইকুয়াল এ প্লাস বি ডিভাইডেড বাই 2, কারণ গড়ের সংখ্যা হচ্ছে সংখ্যাগুলো সমষ্টি ভাগ পদ সংখ্যা। আশা করা যায় তোমরা এই তথ্যটা বুঝতে পারছো। তাহলে হ্যাঁ, খুব ভালো। এই যেখানে আমাদের বলেছে 2 প্লাস 2 ডিভাইডেড বাই 2 না স্যার, সংখ্যাগুলো সমষ্টি ভাগ পদ সংখ্যা। স্যার সি প্রোগ্রাম করাবেন না? অবশ্যই সি প্রোগ্রাম করাবো স্যার। প্রথমে আমরা ফ্লোচার্ট অ্যালগরিদমের ধারণাটা অর্জন করি, তারপর আমরা কিন্তু সি প্রোগ্রামের দিকে যাব। হ্যাঁ, চিন্তার কোনো বিষয় নেই, আমরা সি প্রোগ্রামের দিকেও যাব। প্রথমে আমরা ফ্লোচার্ট অ্যালগরিদম করব, তারপর আমরা সি প্রোগ্রামের দিকে যাব, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, খুব ভালো যে দুটি সংখ্যার জন্য হবে a প্লাস বি ডিভাইডেড বাই 2। আচ্ছা, a প্লাস বি ডিভাইডেড বাই 2 একটু আপনাদেরকে ধারণাটা আমি একটু ক্লিয়ার করে দিই। এখানে অনেকগুলো শিক্ষার্থী এখানে a প্লাস বি ডিভাইডেড বাই 2 দেয়, এই জিনিসটা লেখা যাবে না এখানে, ঠিক আছে? তাহলে কিভাবে করবো আমরা? এখানে আমাকে ব্র্যাকেট দিতে হবে, নাহলে শুধুমাত্র বি এর সাথে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? আমাদের কি করতে হবে? সংখ্যাগুলো সমষ্টি, তো আমাদের দুটাই ব্র্যাকেটের মধ্যে নিয়ে তারপর আমরা ভাগ করবো। তাহলে এখানে আমরা কি লিখলাম? এভিজি ইকুয়াল a প্লাস বি ডিভাইডেড বাই 2। তাহলে আমরা প্রিন্ট কি করব? আমরা যেটা আউটপুটের জন্য রেখেছি সেটাই কিন্তু আমরা প্রিন্ট করব। তাহলে এখানে আমরা কি প্রিন্ট করব? এভিজিটা আমরা এখানে প্রিন্ট করব। আশা করা যায় আমরা এই তথ্যটা বুঝতে পেরেছি। এটা আমরা কি করলাম? দুটি সংখ্যার আমরা গড় করে ফেলেছি, ঠিক আছে না? এখন এই জিনিসটাকে যদি আমি অ্যালগরিদমে কনভার্ট করি তাহলে আমি কি করতে হবে? এখান পর্যন্ত তো ঠিক থাকবে, তাই না? এবি পর্যন্ত ঠিক থাকবে, তারপর আমাদেরকে একটু পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই জায়গাতে আমাদের পরিবর্তন করতে হবে, তাই না? দেখো এখানে আমরা কি পরিবর্তন করব? এখানে আমরা লিখব যে এভিজি ইকুয়াল এ প্লাস বি ডিভাইডেড বাই 2, আর আমরা কি করব? এভিজি এর মান ছাপবো, তাই না? তো আমরা লিখবো এভিজি এর মান প্রিন্ট করি। তাহলে আমাদের দুটি সংখ্যার গড়ও কিন্তু আমাদের হয়ে যাবে। আশা করা যায় তোমরা এতটুকু তথ্যটা সকলে বুঝতে পেরেছো, ঠিক আছে না? আচ্ছা, আমরা কি গড় বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা কিন্তু এখন বাংলায় করছি, আমরা পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু ইংলিশেও করবো, ঠিক আছে? যে ইংরেজিতে কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমরা দেখবো। একদম সহজ আছে, কোনো ঝামেলাই নেই, ঠিক আছে? তোমরা কি এটা সকলে কি বুঝতে পেরেছো? ঠিক আছে।
আচ্ছা, আমরা একটু যারা একটু অ্যাক্টিভ আছি তারা একটু শেয়ার করবো আমরা, হ্যাঁ আমাদের ক্লাসটাকে একটু আমরা শেয়ার করব। তোমরা একটু তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে একটু শেয়ার করো যাতে সকলে এই ক্লাসগুলো করতে পারে, ঠিক আছে না? আচ্ছা, আমরা কি এই জিনিসটা সকলে কি বুঝতে পেরেছি? এখানে আমাদেরকে প্রশ্ন করলো দুটি সংখ্যার গড়। এখন যদি দুটি সংখ্যার গড়ের জায়গায় যদি আমাকে তিনটি সংখ্যার গড় করতে বলতো তাহলে আমি কি করতাম? তাহলে আমরা করতাম এখানে দুটি সংখ্যার জায়গায় আমরা এবি গ্রহণ করেছি, এখানে আমরা কি লিখতাম? এ বি সি লিখে দিতাম, তাই না? তো এ বি সি লিখে আমরা তিনটি সংখ্যার কিন্তু আমরা এখানে করতে পারতাম খুব সহজ ভাবে। আশা করা যায় তোমরা এই জিনিসটা সকলে কিন্তু বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা আচ্ছা, যারা অ্যাক্টিভ আছো একটু শেয়ার করবা তোমরা। আচ্ছা, কারো কি এখানে কোন প্রকার প্রশ্ন আছে কি? তোমরা একটু প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবে একটু। তোমাদের কি কোন প্রকার কোন প্রশ্ন আছে এখানে? আচ্ছা, কারো প্রশ্ন আছে কি? আমরা একটু দেখছি কারো কোন প্রকার প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আমরা তাহলে ধরে নেই যে এটা সকলে বুঝতে পেরেছো। আচ্ছা, তো আমরা এখন নতুন প্রশ্নের দিকে চলে যাই যে আমরা ফ্লোচার্টটা এটা বুঝতে পেরেছি, তো আমরা এখন নতুন প্রশ্নের দিকে চলে যাব। আমরা তাহলে এখানে আমরা ধরে নেই দুটি সংখ্যার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম, আমরা দুটি সংখ্যার সমষ্টি এবং গড় থাকলে কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে না? এখন মনে করো তোমাকে আরেকটি প্রশ্ন দিল যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। মনে করো তোমাকে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে বলে তাহলে আমাদের কি আয়তক্ষেত্রের সূত্রটা কি আছে সেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা কিন্তু এখন সেটা ইংলিশে ট্রাই করে দেখি একটু, হ্যাঁ যে আমরা ইংলিশে করলে কিভাবে অ্যান্সারটা হবে। একদম সহজ আছে, আগের মতোই, কোনো প্রকার কোনো কিছু পরিবর্তন হবে না। দেখো মানে একটুখানি জাস্ট সূত্রগুলো পরিবর্তন হবে আমাদের কাছে। তো প্রথমে আমি কি করতে হবে? আমরা যদি ইংলিশে করি তো আমি কি করতে হবে? প্রথমে স্টার্ট করতে হবে, তাই না? আমি স্টার্ট করলাম। স্টার্ট করার পর আমাকে দুটি সংখ্যা লাগবে। আচ্ছা, এখন আয়তক্ষেত্রের সূত্র কি আছে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, ঠিক আছে? তো আমি আয়তক্ষেত্রের জন্য আমি যেহেতু ইংলিশে করছি তো আমি এখানে লিখলাম ইনপুট বি কমা এইচ। আচ্ছা, জরুরি আছে কি বিএস লিখতে হবে? আমি কিন্তু পূর্বেই বলেছিলাম যে চলক পরিবর্তনশীল, তাহলে আমরা চলকটা কিন্তু পরিবর্তন করতে পারবো। এখানে আমরা কি লিখলাম? বি কমা এইচ লিখলাম, ঠিক আছে না? এখন বি এইচ লেখার পর এখন আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমি এখানে লিখে দিলাম ক্ষেত্রফলের জন্য লিখছি এরিয়া, এরিয়া ইকুয়াল বি ইনটু এইচ। আর যেহেতু এখানে মানের পরিবর্তন হচ্ছে নতুন একটা মান পাবো আমরা, তাহলে এখানে আমরা কি লিখলাম? আয়তক্ষেত্র করে দিয়েছি। আশা করা যায় আমরা এই তথ্যটা সকলে বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, একজন প্রশ্ন করলো স্যার যদি বিয়োগফল করতে বলতো, তো স্যার আমরা প্লাসের জায়গায় শুধুমাত্র মাইনাস লিখে দিতাম, যে আমরা ওখানে লিখতাম যে মনে করো x ইকুয়াল a মাইনাস b, ঠিক আছে? আমাদের ওখানে যদি বিয়োগ করতে বলতো তাহলে আমরা a মাইনাস b লিখলে কিন্তু আমাদের অ্যানসারটা হয়ে যেত, ঠিক আছে? বিয়োগফল করতে বললে আমরা জাস্ট মাইনাস চিহ্নটা দিয়ে দিব, তাহলে আমাদের অ্যানসারটা হয়ে যাবে ওখানে, ঠিক আছে? আচ্ছা, যেখানে ছিলাম আমরা আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করছি, তো এখানে আমরা কি লিখলাম? এরিয়া ইনটু বি ইনটু এইচ, ঠিক আছে? এরিয়া ইকুয়াল বি ইনটু এইচ। এখন তার সম্পূর্ণ মানটা কার মধ্যে আসছে? এরিয়ার মধ্যে। তাহলে আমি লিখলাম প্রিন্ট এরিয়া, ঠিক আছে? কেউ আবার রিয়া লিখে দিও না, ঠিক আছে? আমরা এখানে প্রিন্ট এরিয়া লিখছি, ঠিক আছে? এটা সরাই দিলে আবার অনেকে, ঠিক আছে? আচ্ছা, প্রিন্ট এরিয়া, তারপর আমরা কি করলাম? এন্ড। আচ্ছা, দেখো আমরা ফ্লো চার্টটা করে ফেলেছি, কিন্তু খুব সহজভাবেই কিন্তু আমরা ফ্লো চার্টটা করে ফেলেছি। ফ্লো চার্ট কিন্তু অনেক সহজ আছে, আমাদেরকে এখন করতে হবে অ্যালগরিদম। অ্যালগরিদম কিন্তু আরো সহজ, অ্যালগরিদম কিন্তু খুব সহজেই হয়ে যায়। অ্যালগরিদম করতে গেলে কি করতে হবে? আমাদেরকে প্রথমে প্রথমে লিখব স্টেপ, যেহেতু আমরা ইংলিশে করছি। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট। ইনপুট আমরা কি পাচ্ছি? বি কমা এইচ পাচ্ছি, ঠিক আছে না? তারপর আমরা স্টেপ 3 এরিয়া বি ইনটু এইচ। স্টেপ 4
প্রিন্ট এরিয়া। আর স্টেপ 5 এ আমরা এন্ড করব। আশা করা যায় আমরা এতটুকু ততটা সকলে বুঝতে পেরেছি। তো আপনাকে যদি প্রশ্ন করে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, নির্ণয় করার জন্য অ্যালগরিদম লেখো, তাহলে আমরা আশা করা যায় এতটুকু তথ্যটা লিখতে পারবো। তোমরা কি সকলে এটা বুঝতে পেরেছো? তোমরা কি সকলে এটা বুঝতে পেরেছো? একটু জানাবা। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি যে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন। আসলে কিন্তু এই জিনিসটা কিন্তু খুব সহজ আছে। হ্যাঁ, ফ্লোচার্ট অ্যালগরিদম প্রাথমিক অবস্থা কিন্তু খুব সহজ আছে। আমরা কিন্তু একটু কঠিন ভাবে করে নিই। প্রথমে আমরা শুনি যে সি প্রোগ্রাম খুব কঠিন, পঞ্চম অধ্যায় খুব কঠিন, পরীক্ষায় অনেকগুলো শিক্ষার্থী কিন্তু এটা স্কিপ করে। বাট আমি তোমাদের প্রেফার করবো এই অধ্যায়টা কিন্তু খুব সহজ আছে। তুমি যদি একটু বুঝতে পারো তাহলে কিন্তু তুমি এই অধ্যায়টা খুব সহজেই করতে পারবা। প্রাথমিক অবস্থায় আমরা বেসিকগুলো যদি দেখি, বেসিকগুলো কিন্তু খুব বেশি কঠিন ছিল না, ঠিক আছে না? আচ্ছা, এই জিনিসটা আমরা কি করলাম, চিত্রের মাধ্যমে করলাম, তাহলে এটাকে আমরা কি বলবো, ফ্লোচার্ট বলবো। আর এটাকে আমরা কি বললাম, অ্যালগরিদম বললাম। তাহলে যদি আমাকে প্রশ্ন করে, আমি যদি প্রথম থেকে একটু বলি, আমরা আজকে বললাম ফ্লোচার্ট এবং অ্যালগরিদম, আমাদেরকে প্রশ্ন করা হলো ফ্লোচার্ট জিনিসটা কি। তো চিত্রের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করাকে আমরা ফ্লোচার্ট বলি। আর ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করাকে কি বলে, ফ্লোচার্ট বলে, সরি অ্যালগরিদম বলে। এটা তোমরা বুঝতে পেরেছো সকালে। আচ্ছা, ফ্লোচার্ট কি হয়, চিত্র নির্ভর, আর অ্যালগরিদম কি হয়, ধাপ নির্ভর। আশা করা যায় আমরা এতটুকু ততটা বুঝতে পেরেছি। ফ্লোচার্ট কি হবে, চিত্র নির্ভর, অ্যালগরিদম কি হবে, ধাপ নির্ভর হবে। ফ্লোচার্টে ভুল ত্রুটি মানে ফ্লোচার্টে ভুল ত্রুটি সংশোধন করা সহজ, অ্যালগরিদমে কি হয়, ভুল ত্রুটি সংশোধন করা কঠিন হয়ে থাকে, তাই না? আমরা এই জিনিসগুলো কিন্তু জানি। এখন তুমি যদি লক্ষ্য করে দেখবা, ফ্লোচার্টে কিন্তু প্রবাহ দিক বোঝা যায়। দেখো আমি এখানে কিন্তু প্রবাহ দিক দেখতে পাচ্ছি, কোনটা কোন দিকে যাচ্ছে। এখন তুমি বলবো ভাই এখানে তো আমি দেখতে পাচ্ছি। আসলে আমরা অ্যালগরিদম শুধুমাত্র এখন প্রাথমিক অবস্থাগুলো করেছি। এরপরে আরো অনেকগুলো অ্যালগরিদম আছে যেখানে কিন্তু তুমি প্রবাহ দিক তোমাকে রিডিং করে তোমাকে বুঝতে হবে যে এখানে প্রবাহ দিক কোনটার পর কোনটা আসছে, ঠিক আছে? তো ফ্লোচার্টে প্রবাহ দিক বোঝা যায়, অ্যালগরিদমে প্রবাহ দিক বোঝা যায়, তুলনামূলকভাবে একটু কঠিন আছে, ঠিক আছে না? আচ্ছা, যদি প্রশ্ন করে ফ্লোচার্ট কয় প্রকার, তাহলে আমরা বলতে পারবো ফ্লোচার্ট দুই প্রকার, একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট আর একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, ঠিক আছে না? তাহলে যদি প্রশ্ন করে সিস্টেম ফ্লোচার্ট কাদের জন্য তৈরি করা হয়, তো আমরা বলবো সংস্থা বা কোনো সংগঠনের জন্য আমাদের সিস্টেম ফ্লোচার্টটা তৈরি করা হয়। আশা করা যায় আমরা এতটুকু তথ্যটা আমরা সকলে বুঝতে পেরেছি। তো আজকের ক্লাসটা আমাদের এতটুকুর জন্যই থাকবে, এতটুকুই থাকবে। আমরা পরবর্তী ক্লাস, আজকে হচ্ছে সোমবার, আমরা বুধবারে পরবর্তী ক্লাসটা নেব, ঠিক আছে? আশা করি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো। কারো কি কোনো প্রকার এখানে প্রশ্ন আছে? তোমাদের মধ্যে কারো কি কোনো প্রকার এখানে প্রশ্ন আছে? তোমরা কি সকলে এটা বুঝতে পেরেছো? একটু জানাবে আমাদেরকে। তোমরা জানাবা যে আমাদের তথ্যগুলো কি সম্পূর্ণ হয়ে গিয়েছে। আচ্ছা, তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এতটুকুর জন্যই থাকবে, অর্থাৎ ফ্লোচার্ট একদম করব। আমরা নেক্সট ক্লাসে আরো কয়েকটা তথ্য দেখবো এবং কয়েকটা তথ্য আমরা আরো আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্তি করছি। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের আজকের ডেটেই, অর্থাৎ শনি সোম বুধ। আজকে আমরা 7টার দিকে নিয়েছি, পরবর্তী ক্লাসটাও কিন্তু আমরা 7টার দিকেই নিব, ঠিক আছে? তোমাদেরকে চিন্তা করার কোনো দরকার নেই। আমরা সম্পূর্ণ অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 5 এর যতগুলো অঙ্ক আছে সবগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ফ্রি ক্লাসের মাধ্যমে সম্পাদন করব, ঠিক আছে? তো তোমরা সকলে ভালো থাকিও, সুস্থ থাকিও। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাস বুধবার সন্ধ্যা 7টার দিকে। ভালো থাকো। আসসালামু আলাইকুম।